মিস্টার ড্যানিয়েল খুশি হয়ে বলে উঠলেন, এক্সিলেন্ট, একদম ঠিক বলেছেন মিস মায়া। আচ্ছা, আপনি কি এই ডিজাইনটা বানাতে পারবেন? মায়া বলল, জি পারবো। মায়ের যুক্তিতে আরমান, আবির সবারই পছন্দ হয়েছে, শুধু মিস দিশা বাদে। ও কিছু বলতে পারছে না, কিন্তু রাগে ফুলছে। আরমান বলল, আচ্ছা ঠিক আছে মিস মায়া, আপনাকে আধা ঘন্টা সময় দেওয়া হলো, পারলে এর মধ্যে ডিজাইনটা করে দেখান। মায়া আত্মবিশ্বাসের সাথে বলে উঠলো, আচ্ছা ঠিক আছে। আরমান একটা ল্যাপটপে গিয়ে দিল মায়ের দিকে। আবির নিজের চেয়ার ছেড়ে দিয়ে মায়াকে বসায়। এরপর আরমান মিস্টার ড্যানিয়েলের উদ্দেশ্যে বলে উঠলো, চলুন মিস্টার ড্যানিয়েল, আমরা আমাদের লাঞ্চটা সেরে নিই, ততক্ষণ উনি ডিজাইনটা করুক। মিস্টার ড্যানিয়েল বলল, ইয়েস মিস্টার আরমান, আপনি একদম ঠিক বলেছেন। এরপর আরমান সবার জন্য লাঞ্চ অর্ডার করলো। মায়া ততক্ষণে নিজের কাজ শুরু করে দিয়েছে। কিছুক্ষণের মধ্যেই দুজনে এসে ওদেরকে লাঞ্চ দিয়ে গেল। আবির আগে আগে গিয়ে মায়ের আনা লাঞ্চের ব্যাগটা খুললো। আরমানের অফিস রুমের বড় সোফায় ওরা পাঁচজনই গোল হয়ে বসে গেল। মায়ের আনা খাবারের বক্সগুলো খুলতে মিস্টার ড্যানিয়েল বলে উঠলো, ওয়াও, বাঙালি ফুডস, আমি কি খেয়ে দেখতে পারি? আবির বলল, কেন নয় মিস্টার ড্যানিয়েল, এগুলো মায়ের রান্না করেছে, ওর হাতের রান্না অনেক টেস্টি, খেয়ে দেখুন। দিশা মুখে কিছু না বলতে পারলেও নাক টিচকালো। এইদিকে মায়ের কোনো দিকে ধ্যান নেই, ও এক মনেই ডিজাইন করতে ব্যস্ত। দিশা বাদে সবাই মায়ের আনা খাবার দিয়ে লাঞ্চ সেরে নিল। আর মিস্টার ড্যানিয়েল তো মায়ের রান্নার এত প্রশংসা করলো যে আরমান বিরক্ত হয়ে গেল। হ্যাঁ, ও মানছে মায়ের রান্নাটা ভালোই হয়েছে, তাই বলে এত প্রশংসা করার কি আছে? আরমানে মনে হচ্ছে মিস্টার ড্যানিয়েল মায়েকে নিয়ে একটু একটু বেশি বেশি করছে। ওদের খাওয়া শেষ হতে মায়ের ডিজাইন করাও শেষ হয়ে গেল। ওরা সকলে হাত মুখ ধুয়ে এসে আবারও বসে গেল, যে যার চেয়ারে, শুধুমাত্র আবির বাদে, কারণ ওর চেয়ারে মায়া বসে আছে। মায়া বলে উঠলো, ডিজাইন রেডি। এটা বলেই মিস্টার ড্যানিয়েলের দিকে ল্যাপটপটা গিয়ে দিয়ে চেয়ার থেকে উঠে দাঁড়ালো। তারপর আবিরকে উদ্দেশ্য করে বলল, তুমি বসো ভাইয়া। আবির বলল, আরে না, ঠিক আছে, তুমিই বসো। মায়া বলল, না ভাইয়া, আমার কাজ শেষ, তুমি বসো। আবির আর কিছু না বলে বসে পড়লো। আর এদিকে মিস্টার ড্যানিয়েল মায়ের বানানো ডিজাইন দেখে ওনার মুখ খুশিতে জলজল করে উঠলো। মায়া যেই বর্ণনা দিয়েছিল সেই অনুযায়ী দুইটা ডিজাইন বানিয়েছে। হেড ডিজাইনের দিশা অনেক ভারী ডিজাইন করেছিল, কিন্তু মায়া একই থিম রেখে হালকা ডিজাইন দিয়েছে, যা দেখে মিস্টার ড্যানিয়েল পুরাই মুগ্ধ। মিস্টার ড্যানিয়েল বলল, আরে কি বানিয়েছেন মিস মায়া, জাস্ট অসাধারণ। মিস্টার আরমান, আমার এই ডিজাইনারি ডিজাইন চাই, আপনি তার ব্যবস্থা করুন। আরমান বলল, কিন্তু এটা কিভাবে সম্ভব মিস্টার ড্যানিয়েল? হ্যাঁ মানছি, উনি এই ডিজাইনটা সুন্দর বানিয়েছেন, তাই বলে ওনাকে কিভাবে এই কাজের দায়িত্ব দেয়? উনি তো কোনো প্রফেশনাল ডিজাইনার নয়, আর না তো উনি কোনো ডিজাইনের কোর্স করেছেন। মিস্টার ড্যানিয়েল বলল, আরে এতে অসম্ভবের কি আছে? ওনাকে তো দেখেই বুঝে যাচ্ছে উনি একজন ডিজাইনার, না হলে এত সুন্দর ডিজাইন কিভাবে বানালো? এতক্ষণ আবির চুপচাপ ওদের কথা শুনছিল। এবার ও বলে উঠলো, একদম ঠিক বলেছেন মিস্টার ড্যানিয়েল, মা একজন ড্রেস ডিজাইনার। এর আগে একটা ছোট কোম্পানিতে হেড ডিজাইনার হিসাবে কাজ করতো। ওর ডিজাইনের জন্য ওই কোম্পানিটা কিছুটা উপরে উঠেছে, আর মায়ের ডিজাইনের কোচ করেছে। সে আমাদের স্যার জানে না। এগুলো শুনে আরমান তো অবাক হয়ে গেল। ও অনেক আগে শুনেছিল মা একটা ছোটখাটো কোম্পানিতে জব করে, কিন্তু কিসের কাজ করে সেটা জানতো না। ও অবাক হয়ে তাকালো মায়ের দিকে। এদিকে দিশা তোর আগে ফুলছে। ও বলল, কিন্তু উনি তো স্যারের সার্ভেন্ট, উনি কিভাবে? দিশাকে পুরো কথা শেষ করতে না দিয়ে মিস্টার ড্যানিয়েল ভাঙা ভাঙা বাংলায় বলে উঠলেন, আপনি থামুন মিস দিশা, আপনি এখন যেতে পারেন, আপনার দরকার হলে ডাকা হবে। আবিরও বলল, হ্যাঁ আপনি এখন যান দিশা, আপনাকে দরকার হলে ডেকে নিব। দিশার আগে অপমানে ফুসতে ফুসতে চলে গেল। দিশা চলে যেতে আবির মায়াকে উদ্দেশ্য করে বলল, মায়া, তোমার ফোনে তোমার নিজের আরো বানানো কোনো ডিজাইনের ছবি আছে? থাকলে দেখাও। মায়া মাথা নাড়িয়ে ব্যাগ থেকে ওর ফোন বের করে ওর আগে বানানো ডিজাইনগুলো দেখালো, যা দেখে মিস্টার ড্যানিয়েল তো পুরাই মুগ্ধ হয়ে গেলেন। অনেক প্রশংসা করলেন আর জানালেন মায়া যদি ডিজাইনার হিসেবে কাজ করে তাহলে উনি এই ডিল ফাইনাল করবেন। আরমান দেখলো মায়ের ডিজাইনগুলো, যা দেখেও নিজে মুগ্ধ হলো। এত সুন্দর ডিজাইন দেখে নিজের মুখের ভাষা হারিয়ে ফেলেছে। মায়া যে এত ভালো ডিজাইনার তা সত্যিই জানতো না। আরমান মায়ের দিকে তাকিয়ে বলল, তুমি কি আমাদের কোম্পানিতে জয়েন করবে? মায়া এর উত্তর কি দিবে ভেবে পেল না। ও যদি কোম্পানিতে জয়েন করে তাহলে মিস্টার আরমানের সার্ভেন্টের কাজ কি হবে? ও যে পুরো 1 মাসের টাকা নিয়েছে, আর সেই কন্ট্রাক্টর কি হবে? মায়া কনফিউজ হয়ে একবার আরমানের দিকে তাকালো আর একবার আবিরের দিকে তাকালো। তো কি করবে বুঝতে পারছে না। আবির ওর মনের কথা বুঝতে পেরে আরমানকে বলল, ও তো সার্ভেন্ট হয়ে জয়েন করেছে, অ্যাডভান্স ওনাকে নিয়েছে, তাহলে সেটার কি হবে? আরমান স্বাভাবিকভাবেই বলল, আমি যখন বাড়িতে থাকবো তখন ও আমার কাজ করবে, আর আমি যখন অফিসে চলে আসবো তখন মায়া অফিসে এসে অফিসের কাজ করবে, সিম্পল। আর অফিসের কাজের জন্য ওকে আলাদা করে টাকা দেওয়া হবে। মিস্টার ড্যানিয়েল ভাঙা ভাঙা গলায় বলল, আপনারা তাহলে আপনাদের মতো কথা বলে নিন, আমি তাহলে আজ উঠি, আবার 1 সপ্তাহ পর দেখা হবে, তখন আমি এসে ডিজাইন ফাইনাল করে যাব। হ্যাঁ, 1 সপ্তাহের মধ্যে 100 ডিজাইন রেডি করে রাখবেন। কথাগুলো বলেই উঠে দাঁড়ালেন মিস্টার ড্যানিয়েল, সাথে তার পিত্র। ওনাকে উঠে দাঁড়াতে দেখে আরমান ও আবিরও উঠে দাঁড়ালো। আরমান হাত বাড়িয়ে দিল হ্যান্ডশেক করার জন্য, মুখে বলল, ওকে মিস্টার ড্যানিয়েল,
সি ইউ সুন। মিস্টার ড্যানিয়েল আরমানের সাথে হ্যান্ডশেক করে মায়াকে উদ্দেশ্য করে বলল, বাই মায়া, আবার দেখা হবে, ভালো থাকো। মায়া হালকা হেসে বলল, বাই মিস্টার ড্যানিয়েল, আপনিও ভালো থাকবেন। তারপর মিস্টার ড্যানিয়েল ও তার পিত্র বেরিয়ে গেল আরমানের কেবিন থেকে। আবির গেল ওদের এগিয়ে দিতে। আরমান মায়ের কাছে এসে বলল, কি মিস মায়া, কি ভাবছো? এতবার একটা কাজের দায়িত্ব নিতে পারবে তো? মায়া বলল, একদম মিস্টার আরমান, আপনি তো বললেন এই কাজের জন্য আমাকে মাইনে দেওয়া হবে, আর আপনি তো জানেনই আমি টাকার জন্য সব করতে পারি। আরমান তাচ্ছিল্য হাসি দিয়ে বলল, হ্যাঁ সে তো জানি, তাই তো কিভাবে জানি মিস্টার ড্যানিয়েলকে ও পটিয়ে ফেললে। তবে এটা আমার 20 টাকার প্রজেক্ট, এতে একটু ভুল চাই না। মায়া বলল, কোনো ভুল হবে না মিস্টার আরমান, বিশ্বাস রাখতে পারেন। আরমান বলল, ঠিক আছে, রাখলাম বিশ্বাস, তাহলে কালকেই জয়েন হয়ে যাও। আর হ্যাঁ, তোমার সব প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে আসবে, আর কাল থেকেই কাজ শুরু করতে হবে। মায়া বলল, ঠিক আছে স্যার। তখনই রুমে আবির প্রবেশ করে। আবির বলল, সব কথা হয়ে গেল তোদের? তাহলে জয়েন করছো তো মিস মায়া তালুকদার? মায়া বলল, হ্যাঁ ভাইয়া, এত বড় একটা অফার ছাড়া যায় নাকি? আবির বলল, হ্যাঁ একদম। আচ্ছা আরমান, তুই এবার বাড়ি যাবি তো? আমিও যাব। চলো মায়া, তুমি আমার সাথে, তোমার এখনো লাঞ্চ করা হয়নি। মায়া বলল, আরে না ভাইয়া, ঠিক আছে, আমি চলে যেতে পারবো। আর এই বাড়ি যাওয়ার আগে তোমাকে একবার আমার বাড়িতেও যেতে হবে, আমার প্রয়োজনীয় জিনিসপত্র নিতে হবে, জামা কাপড়ও। আবির বলল, আরে তো কি হয়েছে, আমার গাড়ি আছে। প্রথমে আমরা রেস্টুরেন্টে যাব, সেখানে তুই লাঞ্চ করবি, তারপর তোমাকে নিয়ে বাড়ি দিয়ে যাবো। তোমার যা যা লাগবে তুমি নিয়ে নিবে, তারপর আমরা শাহরিয়া মেনশনে চলে যাব। সিম্পল, ঠিক বলিনি আরমান? আবিরের শেষের বলা কথার উত্তর আরমান গভীর গলায় বলে উঠলো, সেটা তো তোরাই ভালো জানবি। কথা বলে আর এক মুহূর্ত দাঁড়ালো না আরমান। গট গট পায়ে বেরিয়ে গেল কেবিন থেকে। কেন জানি আবিরের সাথে এতটা প্রিয় ভাবে মায়ের কথা বলা আরমানের পছন্দ হচ্ছে না। এমন ভাবে বলছে যেন কতকালের ছেলে। প্রচন্ড রাগ এবং বিরক্ত লাগছে ওদের দুজনকে একসাথে দেখে। আরমান কেবিন থেকে বেরিয়ে যেতেই আবির একটা বাঁকা হাসি দিল। এটাই তো চাইছিল, ওকে যে ওর দেওয়ার কথা রাখতেই হবে, যেভাবে হোক ওদের দুজনকে এক করতেই হবে। আবির ওদের পরে যে পোস্টে আছে তাকে সবকিছু বুঝিয়ে দিয়ে আবির আর মায়া বেরিয়ে যায় অফিস থেকে। অফিস এখনো ছুটি হয়নি, কিন্তু আমার আর আবির তবুও চলে গেল, যেহেতু আজকে একটা মিটিং চলছিল। বাহিরে এসে মায়া আবিরকে বলল, ভাইয়া আমি চলে যেতে পারবো, আপনি চলে যান। আবির বলে, একদম চুপ, এখানে দাঁড়াও, আমি গাড়ি নিয়ে আসছি। এই বলে আবির চলে গেল পার্কিং লটে গাড়ি আনতে। কিছুক্ষণের মধ্যে আবির চলে আসলো। তারপর মায়ের জন্য ওর পাশে মানে সামনের সিটে দরজা খুলে দিল। মায়াও উঠে বসে সিট বেল্ট লাগিয়ে নিল। এরপর প্রথমে আবির মায়াকে নিয়ে রেস্টুরেন্টে গেল। মায়ের জন্য ভারী খাবার অর্ডার করে নিজের জন্য কফি অর্ডার দিল। তারপর ওদের খাবার শেষ হলে আবার গাড়ি উঠে বসলো। গাড়ি ওদের বাড়ি যাওয়ার রাস্তা ধরতেই মায়া বলে উঠলো, ভাইয়া একবার হসপিটালে যেতে হবে। আবির অবাক হয়ে বলল, হোয়াট, হসপিটালে কিন্তু কেন? মায়া দুঃখিত গলায় বলল, বাবা হসপিটালে ভর্তি আছে ভাইয়া, ডাক্তার বলেছে পাপা আর বেশি দিন বাঁচবে না। তখন ওদের গাড়ি চলছিল। মায়ের বলা শেষ কথাটা শুনে আবির জোরে ব্রেক কষে থামিয়ে দিল, যেন কথাটা শুনে মাত্র থমকে গেল। মায়ের মুখ তুলে তাকালো আবিরের দিকে, আবিরে তাকালো মায়ের দিকে। মায়ের দুই চোখে তখন অশ্রুধারা। পিছনে গাড়ির হর্ন শুনে আবির গাড়িটা রাস্তার এক পাশে থামলো। তারপর মাইকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে আঙ্কেলের? মায়ের কান্না ভেজা গলায় বলল, ক্যান্সার, লাস্ট স্টেজ, হোমিও থেরাপি চলছে, তবুও বাঁচবে কিনা গ্যারান্টি নেই। মায়ের কথা শুনে আবির নিজের মুখের পাশে যেন হারিয়ে ফেললো। ও কি বলে মেয়েটাকে সান্ত্বনা দিয়ে বুঝতে পারছে না এই মেয়েটা যে ওর বাবা ছাড়া এই দুনিয়া আর কেউ নেই। যদি ওর বাবার কিছু হয়ে যায় তাহলে কোথায় যাবে এই মেয়েটা? এই দুনিয়া যে বড়ই নিষ্ঠুর, তা যদি হয় আবার একটা অনাথ মেয়ের জন্য। মায়ের তখনও মাথা নিচু করে নিঃশব্দে কেঁদে চলছে। আবির ওর হাতটা মায়ের মাথায় রেখে বলল, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ, আমার উপর ভরসা রাখো। মায়ের মুখে কিছু বলল না, শুধু ওড়না দিয়ে চোখের পানিটুকু মুছে নিল। তারপর নিজেকে স্বাভাবিক করতে চাইলো। ও চায় না ওর দুর্বলতাগুলো কাউকে দেখাতে, কিন্তু এই মানুষটার সামনে কিছুতেই নিজেকে আড়াল করতে পারে না, কষ্টগুলো বেরিয়ে যায়। আবির বলল, আর তাই তুমি তোমার বাবাকে বাঁচাতে আমাদের পার্সোনাল সার্ভেন্টের কাজ করতে এসেছো, তাই তো? মায়ের মুখে কিছু বলতে পারলো না। মায়ের শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। আবির আবারও বলল, কিন্তু তুমি যে আগে একটা কোম্পানিতে জব করতে, ডিজাইনারের। মায়া একটা তাচ্ছল্যের হাসি দিয়ে বলল, জানেন তো ভাইয়া, এই দুনিয়া একটা মেয়ের বেঁচে থাকা অনেক কঠিন। এই দুনিয়ায় কিছু মানুষ রূপে হায়না বাস করে, যারা সুযোগ পেলে অসহায় মেয়েদের ছিঁড়ে খেতে চায়। আমাকে ওই অফিসের ম্যানেজার মলেস্ট করার চেষ্টা করেছিল, তাই ছেড়ে দিয়েছি ওই চাকরি। চাকরি ছাড়ার পরের দিন ওই কোম্পানির এমডি নিজে দেখা করতে এসেছিল আমার সাথে। নিজে আমার বাড়িতে এসে জানতে চেয়েছিল চাকরি ছাড়ার কারণ কি। ডাবল মাইনে দিতে রাজি ছিল আমায় আবার ওই অফিসে জয়েন করার জন্য, কিন্তু আমি রাজি হইনি। তার কিছুদিন পরেই পাপার ক্যান্সার ধরা পড়ে। ধরা অবশ্য অনেক আগেই পড়েছিল, পাপা জানতো। পাপা নিজে ব্যাংক থেকে লোন নিয়ে একা একাই চিকিৎসা করাচ্ছিল। আমি ভেঙে পড়বো ভেবে পাপা আমায় কিছু জানতে দেয়নি। পাপার শরীর দিন দিন ভেঙে পড়ছিল। আমি কিছু বললে বলতো বয়স হয়েছে, এমনি একটু শরীর খারাপ, তাই এমন হচ্ছে। এরপরে কিছুদিন আগে পাপার অতিরিক্ত শরীর খারাপ শুরু করে। হসপিটালে নিয়ে গেলে আমি জানতে পারি, আর সেই থেকে পাপা হসপিটালে ভর্তি। তারপরে অনেক জায়গায় চাকরির জন্য গিয়েছিলাম, কিন্তু পাইনি। আপনি তো জানেন পড়াশোনাও বেশি দূর করেনি। আবির কি বলবে বুঝতে পারলো না। মায়েকে সান্ত্বনা দেওয়ার ভাষা যে ওর নেই।
ও আর কিছু না বলে গাড়ি স্টার্ট দিল হসপিটালের উদ্দেশ্যে। হসপিটালে আবির আর মায়া প্রবেশ করলো। ওর বাবাকে যে কেবিনে রাখা আছে সেই কেবিনে। ওর বাবা চোখ বন্ধ করে শুয়ে আছে। মায়া গিয়ে ওর বাবার মাথায় হাত রাখতে ওর বাবা চোখ ফেলে তাকালো। আশরাফ সাহেব বলল, এসেছিস মা? তোকে বলছি আমার বাড়ি নিয়ে চল মা, আমার এখানে একদম ভালো লাগছে না, ভীষণ কষ্ট হয় আমার। মায়া ওর চোখের পানি আড়াল করে ধরা গলায় বলল, আর একটু কষ্ট সহ্য করো পাপা, দেখবে তুমি ঠিক হয়ে যাবে সেই আগের মতো। দেখো তোমার সাথে কে দেখা করতে এসেছে। আবির এগিয়ে এলো আশরাফ তালুকদারের কাছে। ওনার অবস্থা দেখে কি বলবে ভেবে পাচ্ছে না। শেষ যখন ওনাকে দেখেছিল তখন পুরোপুরি সুস্থ ছিল। সেই মানুষটিকে এই অবস্থায় দেখে ভীষণ খারাপ লাগছে। আশরাফ সাহেব আবিরকে দেখে হাত বাড়িয়ে দিয়ে বললেন, আবির বাবা তুমি এসেছো? এতদিন কোথায় ছিলে? আসনি যে, আগে তো প্রায় আসতে। আবির বলল, আমি দেশে ছিলাম না আঙ্কেল, এই 1 সপ্তাহ হলো ফিরছি। আপনি চিন্তা করবেন না, একদম ঠিক হয়ে যাবেন। আশরাফ সাহেব বলল, আর ঠিক দেখছো তো কি অবস্থা, আমি জানি আমি হয়তো আর বাঁচবো না, এই নিয়ে আমি কোনো চিন্তাও করি না বাবা। চিন্তা শুধু আমার মেয়েটাকে নিয়ে। এই দুনিয়াতে আমি ছাড়া ওর যে আর কেউ নেই। যদিও বা মেয়েটার বিয়ে দিলাম, সেটা আবার ডিভোর্স হয়ে গেল। আমি না থাকলে তুমি আমার মেয়েটাকে একটু নিজের বোন ভেবে দেখে রাখবে বাবা। তোমার কাছে আমি হাত জোড় করে অনুরোধ করছি। খুব চিন্তা হয় আমার মেয়েটার জন্য। কথাগুলো বলতে বলতে আশরাফ সাহেব কেঁদে ফেললেন। ওনার কথা বলতেই খুব কষ্ট হচ্ছে, তবুও মেয়ের মুখের দিকে তাকিয়ে আস্তে আস্তে কথা বলছেন। এদিকে মায়ের চোখ তরুণ অশ্রুই বন্যা। এমন কঠিন পরিস্থিতি দেখে আবিরের চোখ থেকেও 2 ফোঁটা জল গড়িয়ে পড়লো। মায়া নিজেকে সামলে মুখে হাসি ফোটানোর চেষ্টা করে বলল, পাপা কিন্তু এবার খুব রেগে যাচ্ছি আমি। তুমি কি সব উল্টাপাল্টা বকে চলছো তখন থেকে? তুমি যদি এসব বলো তাহলে আমি আর তোমার সাথে দেখা করতে আসবো না, শুধুমাত্র ডাক্তারের সাথে কথা বলে তোমাকে বাইরে থেকে দেখেই চলে যাব। আশরাফ সাহেব মুচকি হেসে বললেন, যে আমি খুব জানি তুই আসবি কি আসবি না, তুই যে আমার একমাত্র শেষ সম্বল মা, তুই না আসলে তো আমি আরই মরে যাব। মায়া মিথ্যা রাগ দেখিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে বলল, আবার তুমি এই কথা বলছো? যাও, তোমার সাথে আর কথাই বলবো না। আশরাফ সাহেব মুচকি হেসে বললেন, দেখছো আবির বাবা, আমার মেয়েটা এখনো কতটা ছেলে মানুষই করে। আচ্ছা আবির বাবা, তুমি কি জানো ও এখন কোথায় চাকরি করছে? ও তো হঠাৎ করে এই জীবনটা ছেড়ে দিয়েছিল। আমার চিকিৎসা করতে তো অনেক টাকা খরচ হচ্ছে। এরপর এখন বলছে আবার একটা কোম্পানিতে কাজ করছে, সেখান থেকে নাকি লোনও নিয়েছে। তুমি কি এই বিষয়ে কিছু জানো? আসলে কি বলতো বাবা, ভীষণ ভয় হয় মেয়েটাকে নিয়ে। আবির একবার মায়ের দিকে তাকালো, দেখলো মায়া অসহায় চোখে ওর দিকে তাকিয়ে আছে। আবির বলল, হ্যাঁ আঙ্কেল, মায়া আমি যে কোম্পানিতে কাজ করি সেই কোম্পানিতে ডিজাইনার হিসেবে জয়েন করেছে। আর আপনি ওর জন্য একদম চিন্তা করবেন না, আমি আছি তো আমার বোনকে দেখে রাখার জন্য। আশরাফ সাহেব স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, যাক বাবা, কিছুটা চিন্তামুক্ত হলাম। মেয়েটাকে তোমার কোম্পানিতে কাজ করেছে শুনে আমার পুরো বিশ্বাস আছে তুমি মেয়েটাকে দেখে রাখবে। এভাবে আরে কিছুক্ষণ কথা বললো ওরা। মায়ের বাবা কথা বলতে কষ্ট হলেও তা কাউকে বুঝতে দিল না, খুব আস্তে আস্তে কথাগুলো বলছিল। তারপরে মায়া আবির ডাক্তারের সাথে দেখা করলো। এরপর বেরিয়ে গেল মায়েদের বাড়ির উদ্দেশ্যে মায়ের প্রয়োজনীয় জিনিসপত্র আনতে। ওরা পৌঁছে গেলে আবির ওদের বাড়ি ঢুকলো না, ওরা জানালো এখানে অপেক্ষা করবে।